নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলাদেশ কিলস হিন্দুস, বা এভাবেও বলা যায় বাংলাদেশ ওয়েজেস অ্যান্ড ওয়ার এগেনস্ট হিন্দুস। আপনারা মনে করতেই পারেন যে খুব লোডেড স্টেটমেন্ট দেয়া হলো, কিন্তু আমি মনে করি বর্তমান পরিস্থিতিতে আমি যে কথাগুলো বললাম এটা 16 আনার উপর 18 আনা সত্যি। কেন বলছি? আমার বক্তব্যের সপক্ষে নিশ্চয়ই কিছু যুক্তি আমি দেব। আপনারা আমার যুক্তির সঙ্গে সহমত হলেও জানাবেন, আমার যুক্তি আপনারা যদি মানতে রাজি না হন তাহলেও জানাবেন কমেন্ট বক্সে। সবার মতামত স্বাগত, কারণ গণতান্ত্রিক কাঠামোয় প্রত্যেকের ব্যক্তিগত মত অবশ্যই শালীনতা বজায় রেখে জানানো উচিত বলে আমি মনে করি। দেখুন, গ্যাং অফ ফোরের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন, বা দুষ্ট চতুষ্টয়, এই শব্দবন্ধর সঙ্গে আপনারা নিশ্চয়ই ওয়াকিবহল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, যার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তার সরকারেও এরকম দুষ্ট চতুষ্টয় আছে। একজন হচ্ছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, আর একজন হচ্ছেন জঙ্গি নেতা হিজবুত তাহরিরের সদস্য মাহফুজ আলম, আর একজন হচ্ছে নাহিদ ইসলাম, আর একজন হচ্ছে আসিফ মাহমুদ। এরা হচ্ছে গ্যাং অফ ফোর বা দুষ্ট চতুষ্টয়। আপনি সার্জিসকেও আসিফ মাহমুদের জায়গায় রাখতে পারেন, কিন্তু দুষ্ট চতুষ্টয় বাংলাদেশে অত্যন্ত সক্রিয়। তাদের কথা বার্তা, হাব ভাব সবকিছুর মধ্যেই রয়েছে একটা উগ্র সাম্প্রদায়িকতা, একটা প্রচন্ড ভারত বিরোধিতা এবং অবশ্যই সনাতন বিরোধিতা। বাংলাদেশে 26শে নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সনাতন জাগরণ মঞ্চের একজন বিশিষ্ট নেতা এবং চট্টগ্রামের ইসকন শাখার প্রধান ছিলেন। যদিও নাকি ইসকন তাকে বহিষ্কার করেছে, এই বিষয়টা নিয়ে ধোঁয়াশা আছে। এই ইসকন প্রভুকে গ্রেপ্তার করেছে ডিবি, মানে ডিটেকটিভ ব্রাঞ্চ বাংলাদেশের। তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের বিমান ধরার জন্য তৈরি হচ্ছিলেন। এয়ারপোর্টে তাকে জনা কয়েক লোক একটি গাড়িতে করে তুলে নিয়ে যায়। পরে জানা যায় যে তারা ডিটেকটিভ ব্রাঞ্চের আধিকারিক। তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হয়েছিল। এখন প্রশ্ন, দেশদ্রোহিতার মামলাটা কেন হলো? একজন বিএনপির সমর্থক চট্টগ্রামে অভিযোগ করেছিলেন যে ইসকন বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছে, জাতীয় পতাকার উপরে তারা গেরুয়া পতাকা লাগিয়েছে। বাংলাদেশের একজন জনপ্রিয় ইউটিউবার আছেন, তার কথাবার্তা আমায় খুব মুক্তমনা বলে মনে হয়। মুক্তমনাদের তো স্থান আর বাংলাদেশে নেই, তিনি ইউরোপের কোনো দেশে থাকেন। আসাদ নূর, তিনি দাবি করেছেন যে ওই পতাকাটা বাংলাদেশের জাতীয় পতাকা ছিল না। ওই পতাকায় চাঁদ তারা, 4টে চাঁদ তারা ছিল পতাকার মধ্যে। বাংলাদেশের পতাকায় কোনো চাঁদ তারার সংস্থান নেই, এখনো পর্যন্ত নেই। যদিও জঙ্গি জিহাদিদের সরকার বাংলাদেশের জাতীয় পতাকার পরিবর্তন করে চাঁদ তারা রাখতেই পারে, তারই আগাম প্রস্তুতি কিনা বলতে পারবো না। আসাদ নূর দাবি করেছেন যে ওটা বাংলাদেশের জাতীয় পতাকা ছিল না। পরিকল্পিতভাবে সনাতনীদের পক্ষে যিনি কথা বলছেন সেই চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করে হেনস্থা করা হচ্ছে। দেখুন, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ বলে বাংলাদেশের একটা সংগঠন ছিল। সেই সংগঠন আগে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের দাবি দাওয়া নিয়ে সরব হতো, কিন্তু সেই সংগঠনের অন্যতম নেতা বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী 75 বছর বয়সী চট্টগ্রামের বাসিন্দা রানা দাশগুপ্তর বিরুদ্ধেও খুনের মামলা দেয়া হয়েছে।
তিনি আত্মগোপন করে আছেন, আইনজীবীদের মাধ্যমে আদালতে আইনি সওয়াল করছেন, এবং অন্যান্য নেতাদেরও নানা রকম ভাবে পুলিশি হেনস্থা করা হচ্ছে। তাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ এখন বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের দাবি দাওয়া নিয়ে সেভাবে নামছেন না, যদিও তাদের সমর্থন আছে পরোক্ষভাবে। এখন বিভিন্ন ধর্মীয় সংগঠন এক ছাতার তলায় এসছে, সনাতনী জাগরণ মঞ্চ বা এরকম একটি নামে একটা সংগঠন করেছে। তারা চট্টগ্রামে লালদিঘির ওখানে সভা করেছিল, ঢাকার শহীদ মিনারে করেছে, কয়েকদিন আগে রংপুরে করেছে, 13ই ডিসেম্বর করবে খুলনায়, ডিসেম্বর মাসের 20 তারিখে করবে বরিশালে। তাদের 8 দফা দাবি। তাদের বক্তব্য যে হিন্দু ধর্মাবলম্বীদের যে ব্যক্তিগত আইন আছে সেটাকে সংবিধানে সংস্থান রাখতে হবে, জীবিকা এবং জীবন ধারণের সুযোগ সংখ্যালঘুদের সেটা সংবিধানে নিশ্চিত করতে হবে, পুজোর সময় ছুটি দিতে হবে, আলাদা সংখ্যালঘু মন্ত্রক করতে হবে, এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপর যারা নিপীড়ন চালিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। তাজ্জব ব্যাপার হলো যে সংবিধান সংস্কার কমিশন তৈরি হয়েছে, তাতে ধর্মীয় সংখ্যালঘুদের কোনো প্রতিনিধিত্ব নেই। চিন্ময় প্রভুর এটা বক্তব্য। তাহলে মুখে বলা হচ্ছে যে বাংলাদেশে সবাই স্বাগত, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মতো একই সুযোগ সুবিধা ভোগ করবেন, একই রকম অধিকার তাদের থাকবে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা, বিশেষত হিন্দুরা নিপীড়নের শিকার হচ্ছেন। কয়েকজন বলবার চেষ্টা করছেন যে বাংলাদেশের হিন্দুরা বাড়াবাড়ি করছেন, তাদের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় বসা উচিত, তারা ভারতের বিজেপির পাতা ফাঁদে পা দিচ্ছেন, তারা ভারতের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন। কার্যত তারা বলছেন যে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা বাংলাদেশের নাগরিক, তাদের সমান অধিকার থাকা উচিত। আবার একই সঙ্গে সংখ্যালঘুরা যখন ন্যায্য দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছেন তখন তাদের বিরুদ্ধে দমন পীড়ন করা হচ্ছে। চট্টগ্রামের হাজারীগলির ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনাদের স্মৃতি থেকে সেটা এত তাড়াতাড়ি মুছে যাবে না, আমাদের সবার মননে গভীর ক্ষত তৈরি করেছে। এখন আপনি চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করলো অন্তর্বর্তী সরকারের প্রশাসন, আর যারা বলছে একটা একটা ইস্কন ধর, ধৈরা ধৈরা জবাই কর, তারা স্লোগান দিচ্ছে, নিরাপত্তা বাহিনী তাদের নিরাপত্তা দিচ্ছে। যারা বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের খুন করার হুমকি দিচ্ছে তাদের অন্তর্বর্তী সরকার সুরক্ষা দিচ্ছে, নিরাপত্তা দিচ্ছে। এত বড় দ্বিচারিতার প্রমাণ আর কি হতে পারে আপনারা বলুন। দেখুন, বাংলাদেশের তথাকথিত ধর্মনিরপেক্ষ মানুষ, আমি দেখছি না তাদের প্রতিবাদে রাস্তায় নামতে, প্রতিবাদে সরব হতে। আপনারা যদি সত্যিকারের অসাম্প্রদায়িক গণতন্ত্র থাকুক বাংলাদেশে এটা চান, তাহলে আপনাদের পথে নেমে প্রতিবাদ করতে হবে। আপনারা কিন্তু সেটা করছেন না। ভয়ে করছেন না, না ভক্তিতে করছেন না, নাকি উগ্রবাদীরা ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে নিপীড়ন করছে সেই নিপীড়নকে আপনারা নীরবে সমর্থন করছেন? আপনাদের স্বরূপ এবার উন্মোচিত হওয়া দরকার। আপনারা কেন প্রতিবাদ করছেন না? যে যা হচ্ছে অন্যায় হচ্ছে, আপনারা কেন রাস্তায় নামছেন না? যদি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের আপনারা আপনাদের ভাই বলে মনে করেন, আপনাদের দেশের নাগরিক বলে মনে করেন, তাদের সমান অধিকারের জন্য আপনারা যদি সরব হন, তাহলে পথে কেন নামছেন না এই জেহাদিদের বিরুদ্ধে, এই হিজবুত তাহরির, এই হেফাজতে ইসলাম, এদের বিরুদ্ধে, যারা সনাতনীদের ধরে ধরে জবাই করার ফতোয়া দিচ্ছে? কই তাদের বিরুদ্ধে তো একটা শব্দ মুখে আসছেন না।
আর ইউনূস সরকারের কি অদ্ভুত ব্যাখ্যা যে হিন্দুরা ওখানে ধর্মীয় কারণে আক্রান্ত হচ্ছেন না, আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভ আছে, সনাতনীরা আওয়ামী লীগের সমর্থক, সেই ক্ষোভ এবং ক্রোধের বহিঃপ্রকাশ হয়েছে সনাতনীদের উপর আক্রমণের কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা। এগুলো হচ্ছে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা। যদিও হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ রীতিমতো তথ্য পরিসংখ্যান দিয়ে জানিয়েছে 2500-এরও বেশি ঘটনা ঘটেছে যাতে সনাতনীরা আক্রান্ত হয়েছেন, খুন হয়েছেন, সম্পত্তি লুটপাট হয়েছে, মাতৃশক্তির সম্ভ্রমহানি হয়েছে, সনাতনীদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে এবং সেই জন্যই তারা পথে নেমেছেন। যারা বাংলাদেশে নিজেদের মুক্তমনা ধর্মনিরপেক্ষ বলে দাবি করেন, Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. যারা অসাম্প্রদায়িক বাংলাদেশ চান তারা যদি ঘরে এখন খিল দিয়ে বসে থাকেন, মিলিয়ে নেবেন আপনাদেরও এই জঙ্গিরা ছাড়বে না। মিলিয়ে নেবেন, আপনাদেরও অত্যাচার করবে, ওরকম হুমকি দেবে জবাই করার, বলবে বাংলাদেশে আপনাদের কোনো স্থান নেই, বাংলাদেশে শারিয়া প্রবর্তন হবে। ঢাকার রাজপথে মিছিল হয়েছে, গণতন্ত্র নিপাত যাক, শারিয়া প্রবর্তন হোক। ভাবতে পারছেন? স্পর্ধা দেখছেন? এবং সেই মিছিলে যারা যোগ দিয়েছিলেন দেখেই মনে হলো যে তারা ধর্মান্ধ, তাদের মধ্যে পরমত সহিষ্ণুতা এইসব কিছু নেই। প্রথম আলো ডেইলি স্টারের অফিসের সামনে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের বক্তব্য শুনছিলাম, তারা বলছেন ওই সংবাদ মাধ্যমের স্বাধীনতা গণতন্ত্র বুঝি না, ভারতীয় আধিপত্যবাদ। আরে ভারত ছাড়া আপনারা স্বাধীন হতে পারতেন? ভারত থেকে পণ্য সামগ্রী না গেলে বাংলাদেশের কি অবস্থা হবে সেটা বাংলাদেশের মানুষ জানে। এই যে ভারত ভিসা দিচ্ছে না, কান্নাকাটি পড়ে গেছে, আবার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সরব হচ্ছেন। এরকম দ্বিচারিতা খুব কম দেখা যায়। ওই যারা এখন ভাবছেন না আমার ঘরে তো আগুনটা লাগেনি, এই ধর্মীয় সংখ্যালঘুদের উপর হচ্ছে, তারা যদি প্রকৃতপক্ষে মুক্তমনা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী হন, মিলিয়ে নেবেন এই জঙ্গি জিহাদিরা আপনাদেরও ছাড়বে না। আপনাদেরও আপনাদের ভিটে মাটি ছেড়ে অন্য দেশে গিয়ে আশ্রয় নিতে হবে। যদি এখনো আপনারা প্রতিবাদে পথে না নামেন, যদি ধর্মীয় সংখ্যালঘুদের পাশে গিয়ে না দাঁড়ান, যদি এই ধরনের কাণ্ড কারখানার দত্তহীন ভাষায় নিন্দা না করেন, যদি অন্ধ হয়ে থাকেন, জেনে রাখবেন প্রলয় বন্ধ হবে না। কোনোদিন প্রলয় বন্ধ হয় না অন্ধ হয়ে থাকলে। এটাই তো হচ্ছে। এবং ইউনূস সরকার, ইউনূস সংবাদ মাধ্যমকে বলছেন ধর্মীয় সংখ্যালঘুদের উপর দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, বাকিটা নাকি ভারতের অতিরঞ্জিত। ভাবুন, এই লোকটা নাকি নোবেলে শান্তি পুরস্কার পেয়েছিল। এই হচ্ছে সুদখোর এই লোকটা যত অশান্তির মূলে। নিজে সমকামিতাকে সমর্থন করে, তার মেয়ে সমকামী, একটা ভিডিও ভাইরাল হয়েছে আমেরিকার রাস্তায় তার মেয়ের কাণ্ড। ঘোষিত নাস্তিক ইউনূস শুধুমাত্র ক্ষমতায় থাকার লোভে জিহাদি জঙ্গিদের মদদ দিয়ে চলছে। এটাই বাস্তব বাংলাদেশে। আর অনেকে বলছে না ভারত হিন্দু কার্ড খেলছে, বিজেপি হিন্দু কার্ড খেলছে। একজনকে দেখলাম এটাও বলে দিয়েছেন যে 2026-এ পশ্চিমবঙ্গের নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা আক্রান্ত, এই ন্যারেটিভ তৈরি করলে বিজেপির নাকি ভালো হবে। এটুকু জেনে রাখুন, এখন হিন্দুরা একজোট হচ্ছে। কাল বাংলাদেশের মাটি থেকে জয় শ্রীরাম ধ্বনি শোনা গেছে। এই পশ্চিমবঙ্গেও হিন্দু ভোট 54% কনসলিডেট হয়েছে বিজেপির পক্ষে। বাস্তবকে অস্বীকার করছেন। 71 সালে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কত ছিল? মোট জনসংখ্যার 23%। 53 বছরে সেটা নামিয়েছে 8%। কেন? জবাব তো দিতে হবে বাংলাদেশের প্রশাসনকে, বাংলাদেশের ওই
যারা নিজেদের মুক্তমনা বলে দাবি করেন? কেন হিন্দু জনসংখ্যা কমলো? আর আমাদের ভারতবর্ষে দেখুন 47 সালে মুসলিম জনসংখ্যা যা ছিল তার থেকে 3-4% বেড়েছে। ভারত হচ্ছে প্রকৃত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ, এবং এই দেশ ধর্মনিরপেক্ষ আছে কেন জানেন? এখানে 100 কোটিরও বেশি হচ্ছে হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ। আর এটা কোনো দক্ষিণ এশিয়া নয়, এটা ভারতীয় উপমহাদেশ। আর একটা জিনিস কান খুলে শুনে নিন, এই উপমহাদেশের কোথাও, এই ভারতীয় উপমহাদেশের কোথাও সনাতনীরা আক্রান্ত হলে ভারত সরকার চুপ করে বসে থাকবে না। এই ভারতীয় উপমহাদেশের হিন্দুদের অভিভাবক হচ্ছে ভারত এবং হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী। এটা নিয়ে কোনো রকম মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব রাখবেন না, রাখলে ভুল করবেন। অনেকে দেখে কমেন্টে লেখেন যে ভারত কেন চুপ করে আছে, ভারত কেন ব্যবস্থা নিচ্ছে না। ভারত ব্যবস্থা নিচ্ছে না আপনারা জানলেন কি করে? ভারত সম্প্রসারণবাদী রাষ্ট্র নয়। 71 সালে মুক্তিযুদ্ধের পার্সপেক্টিভ আলাদা ছিল। ভারত যা করবে কূটনৈতিক পথে করবে। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প তো দুবার বিবৃতি দিয়েছেন বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়নের ঘটনায়। তার ন্যাশনাল ইন্টেলিজেন্সের মহানির্দেশক হচ্ছেন প্র্যাকটিসিং হিন্দু ইসকনের সক্রিয় সদস্য তুলসী গাওয়াড। বিদেশ সচিব থেকে শুরু করে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, FBI এর ডিরেক্টর সবাই ভারত বন্ধু। ভারত কূটনৈতিক পথে বাংলাদেশের উপর চাপ দেবে এবং দিচ্ছে। সব খবর প্রকাশ্যে আসে না। ইউনূস শুনে রাখুন, কাকুতি মিনতি করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার, কিন্তু আমরা মনে করি এই সরকারের সাংবিধানিক ভিত্তি নেই, অবৈধ সরকার, অনির্বাচিত সরকার, পিপলস ম্যান্ডেট নেই। 140 কোটি দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী কখনো অনির্বাচিত কোনো মুখ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে পারেন না, পিরিয়ড। সচিব পর্যায়ের বৈঠক হতে পারে, হয়তো হবে। আমাদের উদ্বেগগুলোকে অ্যাড্রেস করতে হবে। কেন চিন্ময় প্রভুকে ধরা হলো মিথ্যা মামলায়? ঢাকাতে কি হচ্ছে? কলেজের ছাত্ররা মারামারি করছে, জিনিসপত্র লুট করছে, মব জাস্টিস হচ্ছে। When democracy degenerates into mobocracy, then into lumpenocracy. এটাই তো বাংলাদেশে হচ্ছে। সেখানে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়? বাংলাদেশের মুক্তমানা মানুষ কেন বলতে পারছেন না যে হেফাজত যে স্লোগান দিচ্ছে একটা একটা ইসকন ধর, ধৈরা ধৈরা জবাই কর, এটা আমরা মানি না, এদের বিরুদ্ধে ইউনূস প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে, তখন মুখে কুলুপ। আর যত দোষ নন্দ ঘোষ হচ্ছে হিন্দুরা, সনাতনীরা বাংলাদেশে, তারা দেশদ্রোহিতার অভিযোগ দেওয়া হচ্ছে। 4000 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত। যদি ভারত বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দেওয়া হয়, এখান থেকে পণ্যবাহী ট্রাক ঢুকবে না বাংলাদেশে। যদি আমেরিকা আপনাদের উপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করে, ইউরোপীয় ইউনিয়ন জারি করে, আমেরিকা করলে তারাও করবে, ভারতও করবে প্রয়োজন হলে। কিন্তু চরম পথে আমরা যেতে চাই না, এখনো যেতে চাই না, কিন্তু সহ্যের একটা সীমা আছে। দর্তহীন ভাষায় জেনে নিন, ভারতীয় উপমহাদেশে হিন্দুদের অভিভাবক হচ্ছে ভারত। সেই হিন্দুরা বাংলাদেশে থাকতে পারেন, সেই হিন্দুরা পাকিস্তানে থাকতে পারেন, সেই হিন্দুরা মায়ানমারে থাকতে পারেন, তাদের অভিভাবক ভারত। এবং হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী হিন্দুদের স্বার্থ হানিকর কোনো কাজ মেনে নেবে না। আপনারা দেখতে থাকুন, কারণ দুটো দেশের সম্পর্ক, তাতে কূটনৈতিক কিছু বাধ্যবাধকতা থাকে। এই বাধ্যবাধকতাটাকে মাথায় রেখেই যা যা পদক্ষেপ করা সেগুলো হবে, আপনারা দেখতে থাকুন। এরকম চললে ভারতে যে সমস্ত বাংলাদেশের হাই কমিশনার আছে, সেখানে বিজেপি বলেইছে লাগাতার ধর্ণা অবস্থান। ভারত থেকে যাতে বাংলাদেশে পণ্যবাহী ট্রাক চলাচল করতে না পারে, সেই জন্য সমস্ত সীমানায়
বিজেপির কর্মী সমর্থকরা পথে নেমে অবরোধ করবে। আমরা সুযোগ দিচ্ছি আপনাদের, কোর্স কারেকশন করুন। ওই দুষ্ট চতুষ্টয় যদি বাংলাদেশের ভাগ্য নিয়ন্তা হয়, তাহলে এটা জেনে রাখুন, বাংলাদেশের কপালে অশেষ দুঃখ আছে। সেটা ধীরে ধীরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর দ্বিচারিতা করবেন না, মুখে গণতন্ত্র ধর্মনিরপেক্ষতার কথা বলবেন, সমাজ মাধ্যমে দু একটা কমেন্ট করবেন, আর বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা যখন নিপীড়নের শিকার হবেন, অত্যাচারের মুখে পড়বেন, তখন জঙ্গি জিহাদিদের বিরুদ্ধে পথে আপনারা নামবেন না, পথে নেমে প্রতিবাদ করবেন না, অন্তর্বর্তী সরকারকে চাপ দেবেন না যে এই ধরনের কাজ বন্ধ করতে হবে, ধর্মীয় সংখ্যালঘুরাও আমাদের দেশের সম্মানীয় নাগরিক। এটা যতক্ষণ না করছেন, ততক্ষণ আপনাদের উদ্দেশ্য নিয়ে আমাদের মনে সংশয়, প্রশ্ন থাকবে। পিরিয়ড। শুনুন, মির্জা আসাদুল্লাহ খান গালিবের কথা আপনারা সবাই শুনেছেন। In the summer of 1827, Mirza Asadullah Khan Galib set out on a journey from Delhi to Calcutta. 6 months later, he reached holy Hindu city of Benares. Then he wrote a famous poem called Chiragi Dair, বা Temple Lights. তাতে কতগুলো লাইন আছে, immortal, timeless. I, one night to a pristine seer, who knew the secrets of whirling time. Sir, you well perceive that goodness and faith, fidelity and love, have all this departed from this sorry land. Father and son are at each other's throat. Brother fights brother. Federation and sovereignty are undermined. Despite all these ominous signs, why has not the doomsday come? Why does not the last trumpet sound? Who holds the reins of the final catastrophe? মির্জা আসাদুল্লাহ খান গালিব, তিনি ইন্দো গ্যাঞ্জেটিক প্লেনে মানুষ ছিলেন। একসময় সেখানে মুঘল শাসকদের একাধিপত্য ছিল। 1827 সিপাহী বিদ্রোহের 30 বছর আগে। তখন আঞ্চলিক মনসবদাররা নিজেদের মধ্যে লড়াই করছে, ব্রিটিশ শাসকদের পদধ্বনি শোনা যাচ্ছে, ব্রাদার ফাইটস ব্রাদার, ইউনিটি অ্যান্ড সভারেন্টি আর আন্ডারমাইন। তারপরে কি হয়েছিল এই উপমহাদেশে? ব্রিটিশ শাসন প্রায় 200 বছর। অর্থাৎ তারপরেই ডুমসডে এসেছিল 30 বছর পরে। রেইনস অফ দ্য ফাইনাল ক্যাটাস্ট্রফ কাদের হাতে ছিল আপনারা জানেন। বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে, যা চলছে, মির্জা আসাদুল্লাহ খান গালিব 1827 সালে চিরাগি দাইর বা টেম্পল লাইটসে যে কথাগুলো লিখেছেন, তা 100% সত্যি। হু হোল্ডস দি রেইনস অফ দ্য ফাইনাল ক্যাটাস্ট্রফ? বাংলাদেশের মানুষ প্রশ্ন করুন নিজেকে। এই দুষ্ট চতুষ্টয় যারা বাংলাদেশের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষতার যে পরিবেশ আছে, পুরোটা নেই, আগেও ছিল না, যতটা আছে সেটাকে ধ্বংস করে কট্টর ইসলামী শরিয়া চালু করতে চায়, অর্থাৎ অসাম্প্রদায়িক চেতনাকে খুন করতে চায় এই দুষ্ট চতুষ্টয় এবং তাদের অনুগামীরা। এখনো যদি সতর্ক না হন, তাহলে বাংলাদেশেরও বলকানাইজেশন হবে। সেদিন কিন্তু দূরে নয়।